চীন সফর শেষে দেশে ফেরার পথেই তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এ ধরনের কোনো পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে যুক্তরাষ্ট্র সরাসরি তাইওয়ানকে রক্ষা করবে কিনা সে বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। এদিকে শি জিনপিং সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল না দিলে দুদেশের মধ্যে সংঘর্ষ তৈরি হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর ঘিরে চীনের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ার আশা যেমন রয়েছে, তেমনি ট্রাম্পের ওপর অনাস্থাও রয়েছে। তবে কেউ কেউ এই সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চীনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় এক দশক পর এটি ছিল রাষ্ট্রীয়ভাবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন তিনি, যেখানে প্রযুক্তি ও বাণিজ্য ইস্যুতে ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও বড় ধরনের কোনো চুক্তি বা অগ্রগতিতে পৌঁছাতে পারেননি এই রাষ্ট্রনেতা। ট্রাম্পের এই সফরকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের বাসিন্দারা। বেইজিংয়ের কিছু বাসিন্দা মনে করছেন, সফরে প্রযুক্তি উদ্যোক্তাদের উপস্থিতি আগামীতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে ইলন মাস্ক ও জেনসেন হাংয়ের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলে মত তাদের। আমি বিশ্বাস করি দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও আরও উন্নত হবে এবং পারস্পরিক যোগাযোগ বাড়বে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চীনে এসেছিলেন সদিচ্ছা নিয়েই। আমি মনে করি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বদলাবে, কারণ এবার ট্রাম্প ইলন মাস্ক ও জেনসেন হাংকের মতো উদ্যোক্তাদের সাথে এনেছিলেন, যারা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী এবং প্রযুক্তি নেতাদের মধ্যে অন্যতম। তাই আমি বিশ্বাস করি তাদের সঙ্গে চীনের প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে। তবে চীনের সবাই এতটাও আশাবাদী নন। ট্রাম্পের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেইজিংয়ের কোনো বাসিন্দা। আমি মনে করি না ট্রাম্প খুব নির্ভরযোগ্য। তিনি এমনভাবে কথা বলেন যেন একটি কথার পর আরেকটি কথা আছে। ট্রাম্পের স্পষ্ট কোনো অবস্থান থাকে না। যদিও সফরে বাণিজ্য ইস্যু কিংবা ইরান যুদ্ধ নিয়ে বেইজিংয়ের কাছ থেকে আশানুরূপ সমর্থন পাননি ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক কোনো বড় অর্জন না এলেও ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অরিসুল ইসলাম, ৭১। চীনের কূটনীতিতে শুধু বৈঠক কিংবা চুক্তিই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খাবার। রাষ্ট্রীয় ভোজে পরিবেশিত প্রতিটি পদ যেন হয়ে উঠেছে বেইজিংয়ের সফট পাওয়ারের অংশ। বিশেষ করে হুয়া ইয়াং রন্ধনশৈলী, যার সূক্ষ্ম কারিগরি আর ভারসাম্যপূর্ণ স্বাদ দিয়ে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হচ্ছে চীনের ঐতিহ্য ও সংস্কৃতি। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। কূটনীতির টেবিলে আলোচনার পাশাপাশি সব দেশেই গুরুত্ব পায় রাষ্ট্রীয় ভোজ। নিজেদের ঐতিহ্যকে তুলে ধরে খাবারের টেবিলে। বেইজিংয়ের ইয়াংজু ব্যাংকুয়েট রেস্টুরেন্টের নির্বাহী শেফ লুও চেংলিন মনে করেন, রাষ্ট্রীয় অতিথিদের জন্য রান্না করা মানে শুধু খাবার পরিবেশন নয়, এটি চীনের সফট পাওয়ার তুলে ধরার সুযোগ। রাষ্ট্রীয় ভোজের প্রতিটি খাবার আমাদের দেশের সমৃদ্ধ সম্পদ আর সেরা উপকরণ বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে দেয়। 17 বছর বয়সে রান্নার জগতে পা রাখা 31 বছরের লুও এখন হুয়াইয়াং রন্ধনশৈলীর দক্ষ কারিগর। এই খাবারের বিশেষত্ব মৃদু স্বাদ, নিখুঁত কাটিং এবং মৌসুমী উপকরণের ব্যবহার। বেশি মশলার বদলে গুরুত্ব দেওয়া হয় ভারসাম্য আর সূক্ষ্ম কারিগরিতে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রীয় ভোজের অন্যতম খাবার হয়ে আছে হুয়াইয়াং কুইজিন। আমরা মাছের প্রতিটি কাঁটা, প্রতি অংশ এমনভাবে সরিয়ে ফেলি যেন অতিথিরা একটি কাঁটাও অনুভব না করেন। এটাই হুয়াইয়াং রন্ধনশৈলীর দক্ষতা। লুও এরই মধ্যে জাপান ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক অতিথিদের জন্য রান্না করেছেন। 2017 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যে রাষ্ট্রীয় নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে আপ্যায়ন করেছিলেন, সেই দলের সঙ্গে ছিলেন তার সহকর্মীরা।
তবে এবারে ট্রাম্পের সফরের মেনুতে ছিল ভিন্নতা। রাষ্ট্রীয় ভোজে পরিবেশন করা হয় বেইজিং ডাক রোস্ট এবং বিফ রিবস, যা ট্রাম্পের স্টেক পছন্দের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পকে নিয়ে বৃহস্পতিবার বেইজিংয়ের 600 বছরের পুরনো টেম্পল অফ হ্যাভেন ঘুরে দেখান শি জিনপিং। সেখানে কোনো পেরেক ছাড়াই তৈরি বিশাল স্থাপত্যের নিখুঁত কারিগরি তুলে ধরেন তিনি। শেফ লুও মনে করেন সেই স্থাপত্য আর তার রান্নার ঐতিহ্যের মধ্যে মিল রয়েছে। আমাদের খাবারের মতোই এটি নানা রং আর উদযাপনের সমন্বয়, যা একে আরো সমৃদ্ধ ও সুন্দর করে তোলে। খাবারের স্বাদ আর নিখুঁত শৈলী বিশ্ব মঞ্চে নিজেদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরছে চীন। কূটনীতির ভাষায় সেটি এখন বেইজিংয়ের নতুন সফট পাওয়ার। আরাফাত ইসলাম, ৭১। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 200 উড়োজাহাজ কিনছে চীন। প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রে তৈরি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিল বেইজিং। এই চুক্তির তথ্য নিশ্চিত করেছে বোয়িং নিজেই। প্রতিষ্ঠানটি বলছে এই সফল চুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিনের চীন সফরে গিয়ে ট্রাম্প নিজেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বোয়িংয়ের বিমান কেনার সুপারিশ করেছিলেন। সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গো। বোয়িং জানিয়েছে এই চুক্তির মাধ্যমে চীনের বাজারে আবারও শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত ইরান। তবে সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ নিয়ে সংশয় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংকট নিরসনে চীনের মধ্যস্থতাকে তেহরান স্বাগত জানাবে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের অঙ্গীকার যদি সত্যি হয় তাহলে দেশটির পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত করার প্রস্তাবে রাজি আছেন তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতি চললেও ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমেনি যুক্তরাষ্ট্রের। এই সংঘাত স্থায়ীভাবে বন্ধে দফায় দফায় আলোচনা হলেও এখনো আসেনি কোনো সমাধান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতি ঠিক রাখে তাহলে 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার প্রস্তাবে রাজি আছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে সংশয় প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ওয়াশিংটন চাইলে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত আছে তেহরান। এছাড়া চীন যদি মধ্যস্থতাকারী হিসেবে বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় সহযোগিতা করে, তবে ইরান তা মেনে নেবে বলেও জানান আরাকচি। তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধরত পক্ষগুলো ছাড়া বাকি সব জাহাজই হরমুজ প্রণালী পার হতে পারছে। The Strait of Hormuz is open and all vessels can pass except হরমুজ প্রণালী খোলাই আছে, সব যানবাহন সেখান দিয়ে নিরাপদে পার হতে পারছে। একমাত্র আমাদের সঙ্গে যেসব দেশ যুদ্ধ করছে তাদের জাহাজ চলতে দিচ্ছি না আমরা। যেসব জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে চায় তাদেরকে অবশ্যই আমাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে, কারণ এখনো ওই পথে মাইন সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। তাই তারা আমাদের জানালে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিব। আরাকচি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করেছে তেহরান। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। মধ্যপ্রাচ্যের 2 জন কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব 1970 সালের হেলসিঙ্কি প্রক্রিয়ার আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের অনুরোধ এবং অন্যান্য দেশের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান ট্রাম্প। এ সময় তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি এতে রাজি হয়েছেন। এ সময় পাক ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অসাধারণ মানুষ বলে প্রশংসা করেন তিনি।
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের ২ দিনের আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্র। গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। চলতি বছরের মার্চে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো ওই অভিযানে হাজারো মানুষ নিহত ও আহত হন। বাস্তুচ্যুত হন লাখো লেবানিজ নাগরিক। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে আইডিএফের বিরুদ্ধে। নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে আগামী জুনে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। কুয়েতের কয়েকটি মসজিদে জুমার নামাজ এবং ২ ঈদের নামাজে আবারও বাংলায় খুতবা পড়ার অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। কুয়েতের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলগুলোর প্রায় ২০টি মসজিদে এই অনুমোদন দেওয়া হয়। প্রবাসীরা জানান, সালমিয়া, বয়ান, সালুয়া, মিসরেফা সহ কয়েকটি অঞ্চলে আগে বাংলায় খুতবা পাঠের অনুমোদন ছিল। তবে মসজিদের সংস্কার কাজের কারণে প্রায় ৬ মাস তা বন্ধ ছিল। তবে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদনে ১৫ মে থেকে আবার বাংলায় খুতবা পড়া শুরু হয়। এমন খবর পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে নিজের ভাষায় জুমার খুতবা শুনতে মসজিদগুলোতে ভিড় করেন তারা। আশপাশের অঞ্চল থেকেও মুসল্লিরা জড়ো হন মসজিদগুলোতে। তারা জানান, এতে সহজেই দ্বীনি শিক্ষা পাবেন তারা, যা তাদের জীবনযাপনে সহায়তা করবে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।